স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। আজ ৩রা সেপ্টেম্বর ২০২৫ আর আপনি দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। এই শোতে আজ আমরা আপনাদের দেখাবো নেতানিয়াহুর লোলুপ দৃষ্টি এবার পড়েছে ওয়েস্ট ব্যাংকের দিকে। আজ রাতে গাজা দখলের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। ইতিমধ্যে ৬০,০০০ রিজার্ভ সেনা ডেকে পাঠানো হয়েছে, তবে বহু সংখ্যক সৈন্য যুদ্ধ করতে রাজি হচ্ছে না। এদিকে রাশিয়া ও চীন তাদের শক্তি দেখিয়ে দিল, নতুন গ্যাস পাইপলাইনের চুক্তি স্বাক্ষর করল দুই দেশ। এছাড়াও চীন এবার নতুন করে ইরানের সঙ্গে হাত মেলালো। যারা নিজেদের শক্তি দেখিয়ে দম্ভ করছিল তাদের এবার বাস্তবের মুখ দেখানো হলো। ওদিকে ক্ষুধায় কাতর গাজায় এখন আকাশ থেকেও কোনো সাহায্য নামবে না, এয়ারড্রপ বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪০০ জন, আহত ৩,২৫১। তো দর্শক, এই ছিল কিছু শিরোনাম, তবে এর বাইরেও রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ খবর। তাহলে চলুন শুরু করি ইরান, ইসরায়েল, রাশিয়া, চীন এই খবরের ধারাবাহিকতা। দর্শক, গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পরও ইসরায়েলের নিষ্ঠুর শাসকের খিদে মেটেনি। এবার তার লোলুপ দৃষ্টি গিয়ে পড়েছে ওয়েস্ট ব্যাংকের জমির দিকে। আসলে এর পিছনে একটা বড় কারণ আছে। সারা দুনিয়া জুড়ে এখন ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে আওয়াজ প্রবল উঠছে, আর এই জোরালো আওয়াজই যেন নেতানিয়াহুর পেটের ভিতরে একটা মোচড় দিচ্ছে। দর্শক, ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু তার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীদের একটি ছোট দল একত্রিত করেছেন, যাতে একটা গোপন বৈঠকে বসে ঠিক করা যায় এই যে আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হওয়া স্বাধীন ফিলিস্তিনের পরিচয়টা আছে, সেই পরিচয়কে কিভাবে আটকে দেওয়া যায়। এই বৈঠক আজ রাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গোপন মজলিসে থাকবে বিদেশমন্ত্রী ইয়াইয়ার ল্যাপিদ, আদালতকে নিজের পকেটে রাখার চেষ্টা করা সেই পুরনো লোক আরেকজন মন্ত্রী, মুসলমানদের প্রকাশ্য শত্রু ইতেমার বেন গবির, আর অর্থের লোভে অন্ধ হয়ে যাওয়া মন্ত্রী বেজালিল স্মটিশ। দর্শক, রিপোর্ট বলছে এই গোষ্ঠী জোর করে ওয়েস্ট ব্যাংকের কিছু অংশ নিজেদের দখলে নেওয়ার ছক কষছে, যাতে করে সারা দুনিয়ার সামনে ফিলিস্তিনের স্বাধীনতার আওয়াজকে চুপ করিয়ে রাখা যায়। তবে প্রশ্ন থেকেই যায় একটা, আর কতখানি জমি খেলে তবে নেতানিয়াহুর খিদে মিটবে? আর কতদিন এই দুনিয়া চোখ বুজে সব দেখবে, চুপচাপ বসে থাকবে এই দখলদারি আর নিপীড়িতদের থাবার সামনে? দর্শক, পরবর্তী খবর বলছে গাজায় পরাজয়ের মুখ দেখার পর ইসরায়েলি সেনাবাহিনী এবার বড়সড় অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে। আর এই কারণেই ইসরায়েল ঘোষণা করেছে 60,000 রিজার্ভ সেনাকে তড়িঘড়ি ডিউটিতে তলব করা হবে। লক্ষ্য একটাই, গাজা শহরের উপর পুরোপুরি দখল নেওয়া। কিন্তু দর্শক, গল্পটা এখানেই শেষ নয়। ভিতরের খবর বলছে হাজার হাজার সেনা এখন নিজেরাই যুদ্ধে নামতে চাইছে না। মিডল ইস্ট আইয়ের ২রা সেপ্টেম্বরে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ক্লান্তি, যুদ্ধের মানসিক ধাক্কা, আর সবথেকে বড় বিষয়, নিজেদের সরকারকেই আর বিশ্বাস করতে পারছে না অনেক সৈনিক। আর এই সব কারণেই বহু সংখ্যক রিজার্ভ সেনারা এখন যুদ্ধে যাওয়া এড়ানোর চেষ্টা করছে। দর্শক, ইসরায়েলের কিছু পত্রিকা এও পর্যন্ত লিখছে সরকার নাকি উপস্থিতির পরিসংখ্যান বিকৃত করে দেবে, যাতে আসল অবস্থা দুনিয়ার সামনে না আসে। মানে একদিকে গাজার উপর ধ্বংসের পাহাড়, আর অন্যদিকে নিজেদের সেনাদের মনোবল একেবারে ভেঙে পড়েছে। দর্শক, এটাই সেই সেনাবাহিনীর অবস্থা, যে বাহিনী গোটা দুনিয়াকে শক্তি প্রদর্শন দেখাতে চেয়েছিল, কিন্তু আজ সে নিজে ভিতর থেকেই চুরচুর হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছে। তবে এটাও একটা নির্মম সত্যি এই যে গাজা প্রতিদিন রক্তাক্ত হচ্ছে, আর সেই রক্ত ঝরাচ্ছে এই সব সেনাদেরই হাত। এদিকে দর্শক, পরবর্তী খবর হলো গাজায় আকাশপথে সাহায্য পাঠানো যেসব দেশ শুরু করেছিল তাদের নিজেদেরই এখন মনের জোর শেষ। গাজায় এখন এয়ারড্রপ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আর কিছুই আকাশ থেকে নামবে না। সাহায্যদাতারা বলছে
গাজায় সড়ক পথেই নাকি ভালো সাহায্য পৌঁছাচ্ছে, বড় সংখ্যায় পৌঁছাচ্ছে, তাহলে এত ব্যয়বহুল উপায়ে আকাশ পথে সাহায্য পাঠানোর দরকার কি? কিন্তু দর্শক, আসল সত্যটা হলো ইসরায়েলের বর্বর যুদ্ধ এখনও প্রতিদিন গাজার শিশুদের ক্ষুধায় মেরে ফেলছে, আর মায়েরা একটা রুটির টুকরো পর্যন্ত নিজেদের সন্তানদের মুখে তুলে দিতে পারছেন না। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী জর্ডান আর মিশর তাদের এয়ারড্রপ বন্ধ করে দিয়েছে। আর এতে ইসরায়েল কি বলেছে? যদি কোনো দেশ আবার সাহায্যের আবেদন করে তখন তারা ভেবে দেখবে সাহায্য উপর থেকে পড়তে দেওয়া হবে কিনা। মানে ক্ষুধা আর মৃত্যুর এই যুদ্ধে সাহায্য আসবে কিনা সেটা ঠিক করবে ইসরায়েলের অনুমতি। তবে প্রশ্নটা থেকেই যায়, কাগজে কলমে যত ট্রাক দেখানো হচ্ছে তাতে কি গাজার আহত, গৃহহীন আর ক্ষুধার সঙ্গে লড়তে থাকা লাখ লাখ মানুষের চোখের জল মুছে যাবে? সত্যি কি সড়ক পথে যে সাহায্য আসছে তা যথেষ্ট? আর গাজার রাফা সীমান্তে আটকে থাকা হাজার হাজার ট্রাক, যেগুলোর ভিতরে থাকা খাদ্যদ্রব্য পচে যাচ্ছে দিনের পর দিন, ওগুলোর খবর কে রাখছে? দর্শক, গাজার মাটিতে এখন চরম খাদ্য সংকট চলছে। পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে। শুধু আগস্ট মাসেই 185 জন মানুষ না খেয়ে মারা গেছেন। এদের মধ্যে 12 জন ছিল শিশু। আর এই সংখ্যা যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত কোনো একটি মাসে ক্ষুধায় মৃত্যুর সবচেয়ে বড় হিসাব এটা। গাজায় স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন 5 বছরের কম বয়সী প্রায় 43,000 শিশু পুষ্টিহীনতার শিকার। এছাড়াও 55,000 গর্ভবতী এবং দুগ্ধদানকারী নারী একই সংকটে ভুগছেন। আর সবচেয়ে ভয়াবহ তথ্য হলো 60% গর্ভবতী নারী এখন রক্ত স্বল্পতায় ভুগছেন, অর্থাৎ তারা সকলেই অ্যামোনিয়ায় আক্রান্ত। আর এই অসুস্থতার হার গত কয়েক বছরে একবারও দেখা যায়নি। মানে গুলি বোমার চেয়েও বেশি নীরব খুনি হয়ে উঠেছে এখন এই দুর্ভিক্ষ। গাজার শিশু, নারী, বৃদ্ধ প্রতিদিনই ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে চলেছে, আর সারা পৃথিবী চুপ করে শুধু দেখেই যাচ্ছে। কেউ কেউ হিরো হচ্ছে, কাউকে আবার জিরো বানানো হচ্ছে। কিন্তু গাজা প্রতিদিন একটু একটু করে নিঃশব্দে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই সত্য তেতো কিন্তু বাস্তব। ওদিকে আল জাজিরাকে মেডিকেল সূত্র জানিয়েছে 2রা সেপ্টেম্বর সকালে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর শুধু গাজা সিটিতেই প্রাণ গেছে 42 জনের। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলার কারণে মানুষ আজও জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু বাস্তবতা হলো তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাঁচার মতো কোনো নিরাপদ আশ্রয় আর গাজায় অবশিষ্ট নেই। দর্শক, এবার গাজার বাইরে দুনিয়ার অন্যান্য প্রান্তের বিশেষ কিছু খবর দেখা যাক। আফগানিস্তানে গত রবিবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র গতকাল মঙ্গলবার জানিয়েছেন, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত 1400 জন মানুষ নিহত হয়েছে, আর 4টি প্রধান প্রদেশে আহত হয়েছেন মোট 3251 জন। ভূমিকম্পটি 8000-এরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশে, যেখানে 1411 জন আফগান নিহত হয়েছেন, আর আহত হয়েছেন 3124 জন, আর ধ্বংস হয়েছে 5412টি বাড়ি, একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। এদিকে পরবর্তী খবর হলো চীন আর রাশিয়া এবার তাদের শক্তি প্রদর্শন করেছে। পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন তৈরি করার জন্য তারা একটি চুক্তিতে সই করেছে। দর্শক, এই পদক্ষেপ তাদের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে, বিশেষ করে এমন এক সপ্তাহে যখন এই দুই দেশই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক শাসন ব্যবস্থার বিকল্প প্রস্তাব দুনিয়ার সামনে এনেছে। এমনকি একটি নতুন ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের কথাও উঠে এসেছে। এ নিয়ে বিস্তারিত কালকে আমি একটি প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে এসেছি, পারলে চ্যানেলে গিয়ে সেটি দেখে আসবেন। খুবই তথ্যবহুল একটি প্রতিবেদন। দর্শক, এবার খবর সেই দেশের যার নাম আপনি খুব একটা আমরা শুনি না, লিথুয়ানিয়া। এই দেশ থান্ডার স্ট্রাইক নামে এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে, যেখানে প্রায় 17,000 সৈনিক অংশ নিচ্ছেন।
আর এই মহড়ার আকার দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ বড়সড় প্রস্তুতি। 2 মাস ধরে চলবে এই মহড়া এবং দেশের নানা অঞ্চলে তা পরিচালিত হবে। দেশটির প্রতিরক্ষা প্রধান জানিয়েছেন এই সামরিক মহড়ার উদ্দেশ্য হলো প্রতিটি ইউনিট যেন সর্বদা প্রস্তুত থাকে এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত সব পরিকল্পনা যেন বাস্তবায়ন করা যায়। দর্শক, এই মহড়া এমন এক সময়ে শুরু হয়েছে যখন প্রতিবেশী দেশ বেলারুশ তার মিত্র রাশিয়ার সঙ্গে মিলে বড়সড় সামরিক অনুশীলনের প্রস্তুতি নিচ্ছে। তাই অনেকেই এই লিথুনিয়ার মহড়াকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসাবে দেখছে। এদিকে চীন এখন ইরানের সঙ্গে বন্ধুত্ব আর বিশ্বস্ততার বলতেই হবে বন্ধুত্ব আর বিশ্বস্ততার দায় পালন করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন চীন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি এই যে কর্মসূচি তার পক্ষে রয়েছে এবং যে কোনো বিরোধ মেটাতে সামরিক শক্তি ব্যবহার করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন। আসলে চীন এবার শক্তি প্রদর্শন করা ইসরায়েল আর আমেরিকাকে আয়না দেখিয়েছে যে শুধু শক্তি দিয়ে কিছু হয় না ভাই, আমাদের কাছেও শক্তির কোনো ঘাটতি নেই, তাই ভেবেচিন্তে পদক্ষেপ নাও। দর্শক, বেইজিংয়ে মুখোমুখি সাক্ষাতে শি জিনপিং মাসুদ পেজিশিয়ানকে আরও বলেন শক্তির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। স্থায়ী শান্তি যদি কেউ চায় তাহলে তার একমাত্র পথ হলো আলোচনা। কিন্তু আলোচনা কে করবে? ওনারা তো আলোচনা করতে রাজি নয়, ওনারা দখলদারি আর বোমা ফেলতে রাজি। তো দর্শক, এই ছিল মিডল ইস্ট স্পেশাল কিছু রিপোর্ট যা খুব সহজ সরলভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এখন এই প্রতিবেদনের বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।